গ্রামের পশ্চিম দিকে ধানক্ষেতের শেষে রয়েছে এক বিশাল বাঁশবাগান, যার পিছনেই বিস্তৃত হাটের মাঠ। ত্রিশূলতলা গ্রামে হাট বসে প্রতি বৃহস্পতিবার। সকাল থেকে আশেপাশের 4-5টা গ্রাম থেকে লোকজন ভিড় করে আসে। কেউ গরু ছাগল বেচতে, কেউ আবার কিনতে, কেউ বা আসে তেল মশলার টানে, কেউ আসে শাড়ি ধুতি কিনতে, কেউ বা আসে বাঁশের জিনিসপত্র কিনতে। হাটটা বসে গ্রামের পশ্চিম প্রান্তে, বাঁশবাগানের পাশেই। সেই বাঁশবাগান নিয়ে কত কাহিনী, কত গুজব। হাটের দিনের কোলাহলে তা কেউ মনে রাখে না। সেদিনও বৃহস্পতিবার হাট বসেছে বাঁশবাগানের পশ্চিম পাশে। সেই হাটে একজোড়া গরু কেনার জন্য রমেশ, অজিত, কালু, বাদল 4 বন্ধু আর হরিচরণ গরুওয়ালা এসেছে, সেও তাদের বন্ধু। হাটে অনেক ঘোরাঘুরি করে গরু পছন্দ হয় না তাদের। হরিচরণ তাদেরকে বলে, আজ তো দেখছি হাটে আসাই বৃথা, আজ তো আমাদের গরু কিনা হলো না। তাহলে চল, আর দেরি না করে আমরা রওনা দেই। সত্যি কথা বলতে বাঁশবাগান নিয়ে সবার মনে একটা চাপা ভয় ছিল। বলা হয় শ্মশানের দিকে থাকা বাঁশ গাছগুলো নাকি রাতে হেঁটে বেড়ায়। তারা গরু গাড়িতে চেপে বসল। গাড়ির চাকায় কাদা মেখে গড়াতে গড়াতে এগোতে শুরু করল। চারিদিক থেকে হালকা সাদা গন্ধ। পেছনে হাটের কোলাহল ফেলে তারা যখন বাঁশবাগানের কাছাকাছি পৌঁছালো, হঠাৎ যেন তাদের গা ঘেঁষে বাতাস ভেসে গেল। চারপাশটা নিস্তব্ধ, যেন কেউ শব্দগুলো চুষে নিচ্ছে। রমেশ ধীরে ধীরে বলল, বাতাসটা কেমন যেন ঠান্ডা ঠান্ডা লাগছে না? হঠাৎই যে এমন বাতাস বইল, একটু একটু ভালো লাগছে না আমার। এই বাঁশবাগানে কেউ একবার ঢুকলে তো আর বের হয় না শুনেছি। তখনই বাঁশবাগানের একপাশে তারা দেখে ছায়ার মতো কিছু একটা। ওই দেখ, কিছু একটা চলাফেরা করছে গাছগুলোর ফাঁকে। তখন সবাই তাকালো সেদিকে। একটা মানুষের মতো অবয়ব, কিন্তু মাথা নেই। দেহটার উপরে শুধু ফাঁকা শূন্য। তখন তাদের গরুর গাড়িটা হঠাৎ থমকে দাঁড়ালো। গরুর চোখ দুটো লাল হয়ে উঠেছে। গাড়ির পিছনের দিকে কাঁপতে শুরু করলো। ভয়ে বাদল চিৎকার করে উঠল, হরিচরণ দেখ, কিছু একটা হচ্ছে। হরিচরণ লাফ দিয়ে গাড়ি থেকে নেমে গরুর লাগাম ধরল, কিন্তু গরু আর নড়ছে না। ঠিক সেই মুহূর্তে বাঁশবাগানের মধ্য থেকে শোনা গেল একটা কান্নার আওয়াজ। তখন তাদের বুকের ভেতরটা ভয়ে কাঁপছে। সেই ছায়ামূর্তিটা বাঁশবাগানের মধ্যে হাওয়ায় ভাসছে। এটা দেখে অজিত বলল, ওটা মানুষ নয়, ওটা অন্য কিছু একটা জিনিস রে ভাই। গরু তখন হঠাৎ করে পাগলের মতো ছুটতে লাগলো। হরিচরণকে ছাড়াই গাড়ি ছুটছে বাঁশবাগানের ভিতরের দিকে। একসময় হঠাৎ গাড়ি থেমে গেল। তারা গাড়ি থেকে লাফিয়ে নেমে পড়ল। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। কোনো দিকেই হাটের মাঠ কিংবা গ্রামের রাস্তা কোনোটাই দেখা যাচ্ছে না। অজিত তখন বলে উঠল, আমরা বাঁশবাগানের মধ্যে ঢুকে পড়েছি। গরু আমাদেরকে ভুল পথে নিয়ে এসেছে। বলি, তোরা কি কেউ ব্যাখ্যা করতে পারবি কিভাবে আমরা হঠাৎ করে পথ হারালাম? চারদিকে নিস্তব্ধ। হঠাৎ আবার সেই অশরীরী ছায়া তাদের সামনে এসে দাঁড়ালো। এবার দেখা গেল তার মাথা শরীরের সাথে লাগানো, কিন্তু বিকৃত। ঘাড়ের উল্টো দিকে মাথা, চোখ দিয়ে রক্ত ঝরছে। তোরা ফিরবি কোথায়? এই পথ তো তোদের নয়। ভয়ে সবাই চিৎকার করে উঠল। বাদল চেঁচিয়ে বলল, বড় কিছু, বড় কিছু একটা বড়। কালু পকেট থেকে তুলসী পাতা ভরা তাবিজ বের করে অশরীর দিকে ছুঁড়ে মারে। সঙ্গে সঙ্গে একটা বিকট শব্দে যেন আকাশটা ফেটে গেল। সকাল হয়েছে। গাড়িটা হাটের পাশে পড়ে আছে। হরিচরণও সেখানেই পড়েছিল। আমরা তাহলে সারা রাত? কেউ একজন আমাদেরকে এই জায়গায় টেনে নিয়ে এসেছে। আমি দেখেছি একটা সাদা কাপড় পরা বুড়ো, কিন্তু মুখ নেই। আমার মনে হচ্ছে সবই স্বপ্ন। হরিচরণের মতো বাকি সবাইও ভাবছে এটা হয়তো স্বপ্নই ছিল। তবে তাদের শরীরে আঁচড়ের দাগ,
সবকিছুই সত্যিই ঘটেছে। রমেশ বলল, কাল রাতে যা ঘটেছে তা শব্দ নয়, সত্যি ছিল ভাই। আমার বুকটা ভয় এখনো কাঁপছে। আমি যেটা দেখেছি তার কোনো ভাষা নেই। আমরা যেন কোনো পেতাল সবাইয়ের মধ্যে ঢুকে পড়েছি। আমাদেরকে কেবল তুলসী তাবিজ বাজিয়ে রেখেছে। আমাদের দাদু বলতো এই বাঁশবাগানে নাকি এক অশরীর বাস করে, সে নাকি ভাত খাওয়ার মতো মানুষের প্রাণ খায়। এটার রহস্য জানতে হলে আমাদের বিনোদী দাদুর কাছে যেতে হবে। সেখানে কথা শেষ করে তারা বাড়ি ফিরে। বিকেলবেলা তারা 5 জন গ্রামের পুরনো লোক বিনন্দী দাদুর কাছে যায়। তার বয়স প্রায় 70 পেরিয়ে গেছে, কিন্তু চোখে মুখে অদ্ভুত এক জ্যোতি। তার কাছে গিয়ে তারা জানতে চায় বাঁশবাগানের রহস্য। তোরা বাঁশবাগানের মধ্যে গেছিলি? হাই রে, ওইখানে এখনো ও শোকে কাঁদে সেই নবগ্রামের ডাকন রামায়ণ। ডাকন কি? ওটা আবার কে? 25 বছর আগে এক গরিব পরিবারের লোক রামায়ণ দেখতে শুনতে মোটামুটি সুন্দর অনেকদিন গ্রাম থেকে দূরে কোথাও ছিল। তার খোঁজ তেমন একটা কেউ জানতো না। সে হঠাৎ করেই গ্রামে আসে। গ্রামে এক বাড়িতে ডাকাতি হয়। সবার ওর উপরেই সন্দেহ। সবাই তাকে ডাকাত দলের একজন বলে অপবাদ দেয়, মারধর করে এই গ্রামের লোকজন। জ্যৈষ্ঠর মাসে সেই হাটের দিন ওকে বাঁশবাগানে বেঁধে আগুনে পুড়িয়ে মারা হয়, কিন্তু তার আত্মা মুক্তি পায়নি। হাট থেকে ফেরার লোকজনকে ডাক দিয়ে বলায় কেউ সেদিকে তাকালে আর ফিরে আসে না। তবে কি আমাদের রক্ষা করলো? কালু বলছিল সাদা কাপড় পরা বুড়োর কথা। তবে বাঁশবাগানে সেই বুড়োটা আবার, তার মুখটা কি দেখা যাচ্ছিল না? বলছি ত্রিশূল ডাঙ্গার পুরনো শ্মশানে এক সিদ্ধ পুরোহিত ছিলেন। তার আত্মা নাকি এখনো বাঁশবাগানের পারে পাহারা দেয়। পরের হাটে কেউ আর যায়নি। হাটের দিনের রাতে বাদলের বাবার গরু হঠাৎ ছুটে যায় বাঁশবাগানের দিকে। খোঁজাখুঁজি করতে লাগলো বাদল। কালু আর রমেশ আবারও গিয়ে পৌঁছায় সেই বাঁশবাগানের পাশে পুরনো বটগাছের কাছে। সেখানে অজিত আর হরিচরণ খবর পেয়ে ছুটে চলে যায়। রাত তখন গভীর। বাঁশবাগানের ভিতরে অন্ধকার ঘন হয়ে আসছে, বাতাসে শীতল কুয়াশা। তখন অজিত চিৎকার করে বলে, কালু, বাদল, রমেশ, কোথায় তোরা? হঠাৎ এক জায়গায় থেকে আওয়াজ আসে। সেখানে অজিত তাদের জন্য অপেক্ষা করছে। হরিচরণ অজিতের পাশে দাঁড়িয়ে কানের কাছে ফিসফিস করে বলে, ওরা 3 জন আর নিজেদের মধ্যে নেই, কিছু একটা ওদেরকে দখল করে নিয়েছে। অজিত, তুইও আয়, দেখ কত শান্তি এখানে। ওম জয়ন্তী, মঙ্গলাকালী, ভদ্রকালী, কপালিনী। অজিত সবাইকে রক্ষা করার জন্য মন্ত্রপাঠ করতে শুরু করে। সেই সাদা কাপড় পরা বুড়ো, যার মাথা নেই, ত্রিশূল হাতে সামনে দাঁড়িয়ে। তখনও পচা বাঁশের গন্ধ ভেসে আসছে, আর মাঝে মধ্যে ঘরের চাল থেকে কাকগুলো ডানা মেলে উড়ে যাচ্ছে। তাদের অজান্তেই রাত্রিবেলা তারা সেখানে জ্ঞান হারিয়ে ফেলেছিল, কিন্তু এখনও তাদের অজানা কিভাবে তারা বাড়িতে এসেছে। বাদল অজিতকে জিজ্ঞাসা করে, আমরা তো গরু খুঁজতে গিয়েছিলাম বাঁশবাগানে, তা এখন দেখছি ভোর হয়ে গেছে, তোর বাড়িতে আমরা কি করে আসলাম? চারিদিকে ভোরের আলো ফুটতে শুরু করেছে। সকালের ঠান্ডা বাতাস মনটাকে ফুরফুরে করে দিচ্ছে, কিন্তু রাতের আতঙ্কটা অজিত আর হরিচরণের মুখে ভেসে উঠেছে। তোরা সব ভুলে গিয়েছিস? কিছুই মনে নেই তোদের? ও ভগবান, আমার মনে হয় তোদের ভুলে থাকাই ভালো। আমি তো কিছুই ভুলতে পারছি না। আমার শুধু মনে আছে আমরা বাদলদের গরু খুঁজতে গিয়েছিলাম, তারপর আর কিছু মনে নেই। তবে রাতে একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? আমাদের ওই ভৌতিক বাঁশবাগানে একজন সাদা কাপড় পরা মাথা ছাড়া পুরোহিত ত্রিশূল হাতে দাঁড়িয়ে আমাদেরকে রক্ষা করছে। হরিচরণদা, তুমি খেয়াল করে দেখেছো বাদলটা কেমন কেমন একটা হয়ে গেছে? তুই ঠিকই কয়েছিস, কেমন জানি একটা অন্য মানুষ কয়ে থাকে।
পরের দিন বাদল পাগলের মতো হয়ে যেতে লাগলো। রাতে একা হাঁটাহাঁটি করে। এক রাতে অজিত আর হরিচরণ ঠিক করলো, এই অজিত, চল আমরা গিয়ে দেখি ও ঘরে বসে কি করে। ঠিক আছে চলো। তারা দুজন সেই রাতে বাদলদের জানালার পাশে গিয়ে দেখল বাদল একটি পুরনো আয়নার সামনে দাঁড়িয়ে ফিসফিস করে কি যেন বলছে। আমি ফিরবো, আমি জ্বলবো, তাদের সবার হৃদয়ে জ্বালিয়ে দেব, আমি সবাইকে পুড়িয়ে মারব। তখনই তাদের চোখ আয়নার দিকে পড়তেই দেখে সেখানে বাদলের মুখ নয়, দেখা যাচ্ছে রামায়ণের মুখ, পড়ে যাওয়া কালো মুখ। তখন তারা সিদ্ধান্ত নিল আমাদের আবার সেই বাঁশবাগানে যেতে হবে। পরের দিন রাতে তারা চারজন গাজার কাঠের তাবিজ, গঙ্গাজল আর সেই পুরোহিতের রেখে যাওয়া ত্রিশূল আর বাদলকে সঙ্গে নিয়ে রওনা হলো। বাদল যেন তখনও ঘুমের মধ্যে। বাঁশবাগানে পৌঁছে আবার সেই চারপাশের গাছের নীরবতা, কুয়াশা ঘন ছায়ায় আবার দেখতে পায় তারা বাঁশ গাছের মাথায় জ্বলছে লালচে আলো আর রামায়ণের হাসির আওয়াজ। হে দেবী, ও জয়ন্তী, মঙ্গলাকালী, ভদ্রাকালী, কপালিনী। অজিত মন্ত্রপাঠ করতেই সেখানে একটা কম্পনের সৃষ্টি হয়। কখন যেন আকাশ ভেঙে বৃষ্টি শুরু হবে। তখন বাদলের শরীর কাঁপতে শুরু করে। এমন সময় বাদলের দেহ ছুটে পড়ে মাটিতে। তার শরীরের ভেতর থেকে কালো ছায়ার মতো বেরিয়ে আসে। বাদল ধীরে ধীরে স্বাভাবিক হতে লাগে। আমি কুয়াশার মধ্যে একটা লোক দেখেছিলাম, ও বলেছিল আমি তার পথ চুরি করেছি। এইটুকুন ছাড়া তোর আর কিছুই মনে নেই? ভাগ্যিস আমরা বিষয়টা লক্ষ্য করেছিলাম, নইলে তো আমরা তোকে হারিয়ে ফেলতাম রে। রামায়ণের ছায়া তখনও সেখানে দাঁড়িয়ে। কি বিভৎস চেহারা! সে দাঁড়িয়ে বলছে, আমি কাউকে ছাড়বো না, এই গ্রামে সবাইকে মারবো। রামায়ণের এমন কথা শুনে সেখানে গঙ্গা জল ছিটাতে শুরু করে অজিত। তখন রামায়ণ ছটফট করতে শুরু করলো। ওরে বাবারে, গা জ্বলে গেল রে। সে আবারও ফিরে আসবে এমন কথা বলতে বলতে ধোয়া হয়ে বাঁশবাগানের দিকে শত করে চলে গেল। ত্রিশূল এখনো বাঁশবাগানে গাঁথা আছে। শোনা যায় প্রতি হাটের রাতে ওখানে কেউ একজন পাহারায় থাকে, বাঁশবাগানের পথে গঙ্গা জল ছিটিয়ে রাখে। কারণ তারা জানে ত্রিশূল ডাঙ্গায় বাঁশবাগান এখনো নিঃশব্দে কাউকে ডাকে। কে জানে সে কখন আবার ফিরে আসে। ত্রিশূল ডাঙ্গা বাঁশবাগানে হাটের দিনে সে বারবার ফিরে আসবে, এ কথাই বলে গেছে।